আমি অবসর জীবন নিয়ে দু একটা কথা বলতে চাই। তার কারণ আমি নিজেও অবসর নিয়েছি। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম হচ্ছে যে এটা আমাদের তো আমরা সবাই জানি যে মানুষের স্বাভাবিক রীতিতে শৈশব, যৌবন, বার্ধক্য থাকেই এবং একটা সময় পরে আমাদের প্রত্যেকেই অবসর নিতে হয়। তখন আমাদের গায়ে লেগে যায় একটা তকমা, সিনিয়র সিটিজেন। যখনই সিনিয়র সিটিজেন লেগে যায় তখন বেশিরভাগ লোকের মধ্যে একটা অবসাদ এসে যায় যে আমি অবসর নিচ্ছি, কী করব, কিভাবে সময় কাটাবো, সারাদিন তো অফিসে ছিলাম, ভালোই কাটতো, এখন কী করব। কিন্তু কখনো ভেঙে পড়া কিছুই নেই, বরং আপনি কখনো নেগেটিভ ভাববেন না। আপনি দেখুন, অবসর নেওয়ার পরে যদি আপনি ভাবেন যে আমি 60 বছর পর্যন্ত তো বিভিন্ন কাজের মধ্যে ছিলাম, রুটিন মাফিক কাজের মধ্যে ছিলাম, এবার আমার সেকেন্ড ইনিংস শুরু হলো। সেকেন্ড ইনিংসে মানে আপনি তখন মুক্ত, আপনাকে বিভিন্ন করার সুযোগ আছে। আপনি সমস্ত দিকটা তিনটে ভাগ করুন। একটা হচ্ছে সামাজিক দিক, আর একটা হচ্ছে শরীর সুস্থ রাখার দিক, থার্ড হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজমেন্টটা সত্যিকার এটা প্রায়োরিটি। এখন যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন কাজ করে অবসর নেয়, অবসর নেওয়ার পরে ফান্ডটা কোথায় কীভাবে রাখলে তার রিটার্নটা ভালো পাওয়া যায় সেই আমরা অনেকেই জানি, বা বিভিন্ন এজেন্টরা আসে, বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে আলোচনা করে, বা সরকারি বিভিন্ন বিজ্ঞাপনও বেরোয়, সেইগুলো দেখে যেখানে আমাদের ফান্ডটা নিশ্চিন্তভাবে থাকবে এবং আমরা মাসিক বলি বা বাৎসরিক তার রিটার্নটা ঠিকমতো পাবো, এরকম জায়গায় রাখলে তাহলে আমাদের ফান্ড নিয়ে আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। কারণ আমরা এখানে তো অনেকেই এই ব্যাপারে খুব ভুক্তভোগী। কারণ আগে এখানে বিভিন্ন রকম আর্থিক প্রতিষ্ঠান, যাতে আমরা চিট ফান্ড বলি, অবসর পেলেই তার পেছনে লেগে থাকতো কী করতে ফান্ডটা নেবে। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কখনোই যদি কেউ সুদের কথা বলে, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী 12.50 বেশি সুদ দিতে পারে না। কেউ যদি তার বেশি অফার দেয় তখনই ভাববেন এই বেআইনি করছে। যাক, ফান্ড ম্যানেজমেন্ট আমি বেশি আপনারা অনেকেই জানেন, অফিসে নিয়ে অনেক আলোচনাও হয়। অনেক সময় নিজের মনে হতে পারে যে পাশের বাড়ি দেখছেন যে তার ছেলেটা অনেক ভালো চাকরি করে, অনেক বেশি পয়সা পায়, আপনার ছেলেটা কিন্তু সেরকম পায় না। সেখানে আপনাকে মাথায় রাখতে হবে যে সবার তো সমান সুযোগ হয় না। আমি এবার আসি শরীর সুস্থতার দিকে। দেখুন, স্বাভাবিক নিয়মে বয়সটাকে যদি আমরা সংখ্যা ধরি, তাহলে আমার শরীর যদি সুস্থ ঠিকমতো রাখতে পারি, তাহলে দেখবেন আমার বয়সটা কোনো বয়সই মনে হবে না। শরীর সুস্থ মানে মানসিক এবং শারীরিক সুস্থতা। এইবার মানসিক সুস্থতা হচ্ছে আপনার পারিবারিক শান্তি, আর যেখানে আপনি যে সামাজিক যে পরিবেশে থাকেন তার সাথে আপনি যদি ঠিকমতো মিলেমিশে থাকতে পারেন, মনের মতো করে তৈরি করতে পারেন, বা আপনার মনের মতো হয়, তাহলে আপনার মনের শান্তিটা থাকবে। এখন নিয়মিত শরীরচর্চা তো অনেক রকম দিক আছে, আপনারা জানেন। সকালে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক থেকে শুরু করে বিভিন্ন রকম হাঁটা, বিভিন্ন রকম মানে এক্সারসাইজ করা, যোগাসন করা, এগুলো আমরা জানি। ওগুলো নিয়মিত করতে হবে। নিয়মিত করলেই আপনার শরীরটা, যেটা আমরাকে বলি ফিজিক্যাল সাইডটা ঠিক থাকে। মনের সুস্থতার জন্য আমি সামাজিক দিকে আসছি। দেখুন, আমরা যারা দীর্ঘকাল কাজের মধ্যে ছিলাম, আমাদের মনের মধ্যে অনেক সুপ্ত বাসনা ছিল, যে আমরা অনেকে ভাবতাম ছবি আঁকতে পারতাম, কিন্তু কাজের চাপে ছবি আঁকতে আর পারিনি। এইবার আমার সাথে অনেক সময় এসে গেছে, আমি কোনো জায়গায় ছবি আঁকা শিখতে শুরু করলাম, এসে নিজে নিজে ছবি আঁকা শুরু করলাম, বিভিন্ন জায়গায় এক্সিবিশনে গেলাম, তখন দেখবেন যে আপনার নতুন দিগন্ত খুলে যাচ্ছে, অনেক ক্রিয়েটিভিটির মধ্যে আপনি ডুবে যাচ্ছেন। বা আপনি সাহিত্য ভালোবাসতেন, কিন্তু বদলির চাকরি, কাজের চাপ, সাহিত্য চর্চা হয়নি, পড়াশোনা হয়নি। এবার আপনি সময় পেয়েছেন, সাহিত্য চর্চার দিকে মন দিন এবং আপনি নিয়মিত বই পড়ুন, গল্প লিখুন, উপন্যাস লিখুন, কবিতা লিখুন, এবং বিভিন্ন সাহিত্য গোষ্ঠী আছে তাদের সাথে যোগাযোগ রাখুন। এবং তাতে কি হবে, আপনার সাহিত্য চর্চা হবে, মনের নতুন নতুন দিগন্ত, চিন্তার শক্তি বাড়বে, কল্পনা জগৎ আরও উন্নত হবে এবং এই সৃষ্টিটা আপনার থেকে যাবে। তাই এটা অনেকেই করে। আমি নিজেও যেমন এখন পরিপূর্ণভাবে সাহিত্য চর্চার দিকে মন দিয়েছি, তার কারণ আমার পেশাগত চাপের জন্যে আমার এই সাহিত্য চর্চাটা ইচ্ছা থাকলেও করতে পারিনি। আমি এখন চেষ্টা করছি নিজেকে কিভাবে সাহিত্যের মধ্যে নিজেকে কিভাবে উন্নত করা যায়। গল্প, উপন্যাস লিখছি, যে একটা বইও বেরিয়েছে, তা এটা করতেই পারেন। অনেকে যেমন
আবৃত্তি করতে ভালোবাসেন, নাটক করতে ভালোবাসেন, সে সুযোগ হয়নি, আপনি রিটায়ার করেছেন, এবার আবৃত্তি করুন। এখানে অনেক জায়গায় আবৃত্তি শেখায়, বাচিক শিল্পী, আপনি আবৃত্তি করুন, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে যান, সেখানে আবৃত্তি করে শোনান। যদি আপনি গান করতে চান গান করুন। অনেকেই গান ভালোবাসত কিন্তু কাজের চাপে হয়নি, এখন আপনি শুরু করুন, কোনো লজ্জার ব্যাপার নেই। বহু লোক কর্মজীবনের শেষে খুব ভালো সঙ্গীত শিল্পী হয়েছে, অনেক বাউল গান, লোকগীতি, তারা অনেক নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এটা করতেই পারেন। যারা ধরুন গান হলো, কবিতা হলো, সাহিত্য চর্চা হলো, বা যার যেদিকে ন্যাক আছে, যেটা আপনার ভালো লাগে অথচ আপনারা করতে পারেননি কাজের চাপে, সেটা করুন। এবং দেখবেন আপনার যেমন মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, এবং আপনার কখনো মনে হবে না যে আমি রিটায়ার করেছি, তখন আমি জীবন নতুন আনন্দ খুঁজে পাবেন। যেমন আমি আমার একটা অভিজ্ঞতার কথা আপনার বলি। আমি টোকিওতে একবার গিয়েছিলাম, সেখানে দেখলাম যে রিটায়ারমেন্ট বলে কোনো শব্দ নেই। যারা কাজ থেকে অবসর গ্রহণ করে নির্দিষ্ট বয়সের পরে, তাদের জাপান সরকার কিছু কাজ দেয় এবং তারা যতদিন কাজ করতে পারে ততদিন কাজ দিতেই থাকে। তা আমাদের দেশে সেই ব্যাপারটা নেই, কিন্তু আমরা নিজেকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা নেগেটিভ জিনিস ভাববো না, প্রশ্রয় দেবো না। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের এখানে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন বা বিভিন্ন পার্কে এক জায়গায় অনেক বয়স্ক লোকরা বসে থাকে, তাদের ওখানে গেলে দেখবেন তাদের শুধু পরনিন্দা, পরচর্চা, খুব ভালো চর্চা খুব একটা হয় না। সুতরাং আমি আপনাদের সেই ব্যাপারে অ্যাডভাইস করব যে এরকম জায়গায় না যেয়ে আপনি যে গোষ্ঠীটা তৈরি করবেন, সেখানে বিভিন্ন বয়সের লোকরা থাকবে, সেখানে সিনিয়র সিটিজেন থাকতে পারে, ইয়ংরা থাকতে পারে, কিন্তু সবাই মানসিক দিক থেকে যেন একটা মিল থাকে, তাহলে সেই যে গোষ্ঠীটা, কারণ এটা তো ভুললে চলবে না, আমাদের বয়সের সাথে সাথে একটা জিনিস যেটা হয়, সামাজিক গণ্ডিটা ছোট হতে থাকে। সেই গণ্ডিটা ছোট করা যাবে না। গণ্ডিটাকে আমরা যতখানি পারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হতে পারে, খেলাধুলো প্রতিষ্ঠান হতে পারে, বা যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি নিজেকে জড়িয়ে সেই গণ্ডিটাকে যেন আপনি সবসময় বড় রাখবেন, তাহলে দেখবেন আপনার মন শরীর দুটোই ভালো থাকবে। যেমন অনেকের ইচ্ছে থাকে যে একটু সামাজিক কাজকর্ম করব। আপনি যখন অফিসে যেতেন, পাশে বস্তি দেখেছেন, রাস্তার ধারে গরিব লোকরা থাকে, আপনি এখন সময় করে তাদের, ঠিক আছে আমি ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা তাদের ফ্রি কোচিং দেবো, পড়াবো, তাহলে তাদেরও উপকার হবে, আপনার মনও ভালো থাকবে। এইভাবে কিন্তু অনেক লোক তারা এইভাবে নিজেদের ব্যস্ত রেখেছে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে, সেটাও আমরা করতে পারি, করার সুযোগও আছে। সেইভাবে নিজেকে ব্যস্ত রাখতে হবে। কখনো ভেঙে পড়লে চলবে না যে আমি অবসর নিয়েছি, আমার সব বোধহয় শেষ হয়ে গেল। না, আমাদের এখন দীর্ঘ আয়ু, এবং একজন 80-90 বছর মধ্যে বাঁচছে, এবং আপনি দেখবেন 60 বছর পর রিটায়ার যে করছে তাদের বোঝাই যায় না, সে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে চলে গেল। সুতরাং আমাদের সেই দিকে প্ল্যানিংটা করতেই হবে। আর আমরা তো এটা তো অস্বীকার করতে পারি না, আমরা যাদের মহামনীষী বা সাহিত্যিক, লেখক, বিজ্ঞানী যাদেরই দেখি না কেন, যাদের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাদের কিন্তু পৌরত্বের ছবি, তাদের কিন্তু যুবক বয়সের ছবি আমাদের কাছে নেই। রবীন্দ্রনাথ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, যাদেরই, মাইকেল, যাদেরই দেখি না কেন, তাদের পৌরত্বের ছবি আমাদের কাছে থাকে, তাকেই আমরা বেশি শ্রদ্ধা করি। আমরা নীলশ্রী চৌধুরীকে জানি, তিনি শতায়ু ছিলেন, তিনি জীবনের শেষ জীবন পর্যন্ত তিনি সাহিত্য চর্চা করে গেছেন। সুতরাং আমার মনে হয় অবসর জীবন মানে নতুন দিগন্ত খুলে যাওয়া, জীবনকে নতুন করে উপভোগ করা। আমাদের ভেঙে পড়লে চলবে না, আমাদের নতুনের সাথে নিজেদেরকে ডাঙা মিলিয়ে দিতে হবে, তাহলে আমরা দীর্ঘায়ু হব, মনে সুখে শান্তিতে অবসর জীবনটা নতুন জীবনের সন্ধানে আমরা কাটিয়ে দিতে পারবো।